ওয়েলকাম এগেন সবাইকে। তোমাদের ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটে যে অ্যাডমিশন টেস্টটা অনুষ্ঠিত হলো, তো এটা রিটেন পার্টে সলভ নিয়ে আমি এখানে আসছি। তো তোমরা যাদের ইচ্ছা তোমরা চাইলে দেখতে পারো, আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। তো ফার্স্টে আছে ফিজিক্সেরটা, অনুভূমিকভাবে চলমান একটি আলফা কণা স্থির নিউক্লিয়াসের অক্সিজেন নিউক্লিয়াসের সাথে সংঘর্ষের ফলে 60 ডিগ্রি কোণে উপরের দিকে যায়। আলফা উপরের দিকে যায় আর অক্সিজেন নিউক্লিয়াসটি 30 ডিগ্রি কোণে নিচের দিকে এত বেঁকে যায়। তাহলে যদি আমি ড্রয়িংটা করি, এখানে আলফা কণা ছিল, এখানে মনে করো সংঘর্ষটা হয়েছে, তাহলে এদিকে আলফা কণা চলে গেল 60 ডিগ্রি কোণে, আর এইদিকে নিচের দিকে অক্সিজেন নিউক্লিয়াসটা 30 ডিগ্রি কোণে গেল। যদি এভাবে আমি চিন্তা করি, এখন আলফা কণার বেগটা যদি ভি আলফা ধরি আর এটাকে যদি ভি নট ধরি বা ভি অক্সিজেন, তাহলে এটার যেহেতু এই বরাবর আলফা কণা ছিল, তো এই বরাবর একটা বেগ ছিল, এই বরাবর ভরবেগ ছিল। তো উল্লম্ব বরাবর যেহেতু কোনো ভরবেগ নাই, আর এটা ভরবেগের সংরক্ষণশীলতা দিয়ে যেহেতু সলভ করতে হবে, তাহলে আমি এই বরাবর উপাংশগুলো নিই। এই বরাবর যদি উপাংশ নিই, তাহলে আলফার এটার যদি নিই উল্লম্ব, ওর উপর উল্লম্ব বরাবর যেহেতু ইনিশিয়াল কোনো মোমেন্টাম ভরবেগ ছিল না, তাহলে এটা জিরো। আর এদিকে কী হবে, এম আলফা ভি আলফা, এটাকে যদি করি তাহলে কি সাইন 60 ডিগ্রি। আর সিমিলারলি এটাকে যদি এখন আমি উপাংশ নিই, এটার যেহেতু ডিরেকশন এইদিকে, তাহলে এটা নিচের দিকে আসলে এটার ডিরেকশন অ্যাকচুয়ালি অপোজিট হয়ে যায়, তাহলে কি এম নট ভি নট সাইন 30 ডিগ্রি, রাইট। আর যদি যেহেতু ভি আলফা বের করতে হবে, আলফা কোণের উৎপাদন গতিবেগ, তাহলে ভি আলফা সমান সমান কী হবে, এম নট ভি নট সাইন 30 জায়গায় আমি হাফ লিখে দিলাম একবারে, আর এটার জায়গায় কী লেখা যায়, এম আলফা ইন্টু সাইন 30 ডিগ্রি রেখে দিলাম √3/2, তাহলে বাই টু টাকাটা গেল। এম নটের ভ্যালু বসিয়ে দিলাম আমি 16u, অ্যান্ড ভি নটের ভ্যালু বসিয়ে দিলাম √3 ইন্টু 10^5। অ্যান্ড এদিকে নিচের দিকে যদি এম আলফার ভ্যালু বসাই, তাহলে এটা কি 4u ইন্টু √3 থেকে যায়, √3 বাদ 4u-তে 16u-কে কাটলে 4 হয়, তাহলে অ্যান্সার হবে 4 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড। ওকে, সেকেন্ডে বলছে একটি 10 কেজি ভর এক্স অক্ষ বরাবর গতিশীল আছে। তখন বলছে বস্তুটি ত্বরণ তার অবস্থানের ফাংশন হিসেবে দেখানো হয়েছে 0 থেকে 8 পর্যন্ত অতিক্রম করে। আচ্ছা, কত সেটা কাজের ফর্মুলা কি, ডাব্লিউ ইকুয়াল টু কি এফ ডিএক্স, রাইট। তো ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স হবে এখানে অবশ্যই ডিএক্স, যেহেতু তাহলে এক্সের লিমিট বসাবো, এক্সের লিমিট কী বসাবো 0 থেকে 8, এফের জায়গায় কী লেখা যাবে এম এ, তাহলে এম এ ডিএক্স। এখান থেকে যদি এ এর সমীকরণটা বের করি, এর সমান কী হবে, যেহেতু মূলবিন্দুগামী সরলরেখা, তাহলে কী হবে ওয়াই বাই এক্স, সরি এ ইকুয়াল টু এম এক্স। তাহলে এমটা কি, এদিকে 20 আছে, এদিকে 8 আছে, কি 20/8x ইকুয়ালস টু লেখা যায় কি 5/2x, রাইট। তাহলে এখানে যদি এম এর ভ্যালু আমি বসিয়ে দিই, কত 10 দেওয়া আছে, আর এর ভ্যালু যদি আমি বসাই 5/2x dx, লিমিট থাকে 0 থেকে 8, তাহলে এখানে কী হবে 25 বাইরে চলে আসে, আর ইন্টিগ্রেশন অফ কি থাকে 0 থেকে 8 x dx, তাই না। তাহলে ইন্টিগ্রেশন করলে কী হবে 25 থাকে, আর এদিকে কি x²/2 820, দেন তারপর এটা যদি ভ্যালু বসিয়ে দিই, তাহলে 25 ইন্টু কি 64/2 -0, তাই না। তাহলে এটা যদি করি, তাহলে এখান থেকে ভ্যালু কত আসবে 64 থেকে 32, তাহলে 25 টাইমস 32 যদি করি, 5 দুগুণে 10, 2 দুগুণে 4 রেখে 5, অ্যান্ড এখানে যদি 3 5 15, 5 হাতে 1, 3 দুগুণে 6 রেখে 7, তাহলে এটা কত হবে 750 আর 50 800, তাহলে কি 800 জুল। তাহলে এটা হলো এটার অ্যান্সার। পরেরটার জন্য এখানে বলছি একটি কার্নো ইঞ্জিনে টিএইচ আর টিএল দেওয়া, অ্যান্ড বলছে প্রতি চক্রে এত সেকেন্ড সময় এত জুল কাজ করে, ডাব্লু দেওয়া। তো এখান থেকে ডাব্লু আমার দেওয়া আছে। বলছে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় শক্তি স্থানান্তরের ফলে একটি চক্রে কার্যকরী পদার্থের এন্ট্রপির কত পরিবর্তন হবে। এন্ট্রপির পরিবর্তন চাইছে, তাহলে ডেল এস বের করতে গেলে কি উচ্চ তাপমাত্রা আর নিম্ন তাপমাত্রার এস বের করতে হবে, তাই না। তাহলে কি Q/T, আমার কিউগুলো লাগবে। তাহলে আমি যদি সরাসরি প্রথমে ফর্মুলা দিই QH/QL ইকুয়ালস টু কি TH/TL, যেহেতু আমার ডাব্লু দেওয়া আছে, ডাব্লু মানে আবার কি QH মাইনাস QL, রাইট। তাহলে এখানে যদি বোথ সাইডে বিয়োজন করে দিই, তাহলে কি QH মাইনাস QL ডিভাইডেড বাই QL ইকুয়ালস টু কি TH মাইনাস TL ডিভাইডেড বাই TL। এখানে যদি ভ্যালুগুলো বসাই, QH মাইনাস QL মানে হচ্ছে যে 1200, QL জাস্ট রাখলাম, এটার ভ্যালু TH থেকে TL গেলে কত 903 গেলে 600 ডিভাইডেড বাই TL মানে কত 300, রাইট। এখান থেকে যদি কিউ বের করি, এখান থেকে হয়ে যাবে 2, এটা এক পাশে ভাগে গেলে QL ইকুয়ালস টু হবে তোমার 600, 600 জুল। তাহলে ওতে QH ইকুয়ালস টু কী হবে, এটা যদি 1200 হয়, QL যদি 600 হয়, তাহলে কি 1200 প্লাস 600 ইকুয়ালস টু কি 1800 জুল। ওকে, তাহলে এখন যদি S1 বের করি উচ্চ তাপমাত্রার জন্য, তাহলে কি QH/TH, রাইট, Q/T। তাহলে QH/TH করলে QH আমার 1800 আর TH আছে আমার 900, তাহলে এখান থেকে হবে কি 2 জুল পার কেলভিন, রাইট। এটা জুল, এটা কেলভিন। অ্যান্ড এদিকে S2 যদি বের করি, সিমিলারলি
টিএল, তাহলে কিউএল ছিল আমার, কিউএল বের করলাম 600 অ্যান্ড টিএল ছিল আমার 300, তাহলে এখান থেকে কত আসবে 2 জুল পার কেলভিন। দুইটা সেম আসলো, অতএব কি ডেল এস যদি বের করতে চাই S1 মাইনাস S2, এটাই কষ্ট হবে 2 মাইনাস 2 ইকুয়াল টু 0 জুল পার কেলভিন। ওকে, তাহলে এটা আমার চলে আসলো এন্ট্রপির পরিবর্তন। 4 নম্বর আছে পাশের চিত্রে প্রদত্ত বর্তনী ব্যাটারির অভ্যন্তরীণ রোধ নগণ্য, তাহলে ছোট হাতের আর ইকুয়ালস টু 0 ধরা যায় অ্যান্ড বলছে আর ক্ষয়প্রাপ্ত বৈদ্যুতিক ক্ষমতা মেগা ওয়াটে মিলি ওয়াটে বের করতে বলছে, তা আর এর বের করতে বলছে। আচ্ছা, এখানে একটু কারেকশন হবে, এখানে 0.5 হবে। ওকে, তো এখানে 6 মিলি এম্পিয়ার যাচ্ছে এটার বিরুদ্ধে কারেন্ট দেওয়ার, যেহেতু এটা 9 ভোল্ট দেওয়া আছে, তাহলে এটাকে যদি আমি R1 ধরি আর এটাকে যদি আমি R2 ধরি আর এটা R, তাহলে R1 এর ভোল্টেজ ড্রপ কত হচ্ছে, V1 সমান কত হচ্ছে, I1 মানে কি 6 মিলি ইন্টু কি এটা হচ্ছে কি 0.5 ইন্টু কিলো, মিলি আর কিলো যেহেতু ক্যান্সেল আউট হয়ে যায়, 5 6 30 আর পয়েন্টের জন্য হয়ে যায় কি 3 ভোল্ট। এটা এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাহলে কি 3 ভোল্ট, তাহলে এইটুকুর ভোল্টেজ ড্রপ কত হবে 6 ভোল্ট, তাহলে এইটুকুর ভোল্টেজ ড্রপ যদি 6 ভোল্ট হয়, 6 ভোল্ট হলে এটার ভিতর দিয়ে কারেন্ট কত যাবে, এটা যেহেতু 6 ভোল্ট তার মানে এটারও 6 ভোল্ট, তাহলে R2 এর ভিতর দিয়ে কারেন্ট যদি ধরি আমি I2 সমান কত হবে, V দেওয়া আছে R দেওয়া আছে, তাহলে I ইকুয়াল টু V বাই R, তাহলে 6 বাই R হিসেবে কত যাবে 3 ইন্টু 1000, তাহলে এখানে 3 দিয়ে 6 কাটলে কত হয় 2, তাহলে কি এটা কি 2 মিলি ওয়াট মিলি অ্যাম্পিয়ার, সরি। তাহলে I2 যদি হয় তাহলে I বা R এর ভিতরে জাস্ট IR যদি হিসাব করি, তাহলে এটা কত হবে, IRটা হবে হচ্ছে এদিকে যেহেতু 6 ঢুকছে আর 2 এদিকে চলে গেল, তাহলে কি 6 - 2 = 4 মিলি অ্যাম্পিয়ার, রাইট। তাহলে IR যেহেতু আমি পেয়ে গেছি, এখন এর ভিতরে যেহেতু বৈদ্যুতিক ক্ষমতা বের করতে বলছে, তাহলে কোন ফর্মুলা দিয়ে বের করবো, P = বের করবো কি, যেহেতু আমার V আছে আর হলো গিয়ে I আছে, তাহলে কি দিব, P = VI, রাইট, VIR। দেন তারপরে এটাকে VR লেখা যায়, যদি লিখে দিই তাহলে VR সমান কত হবে, VR ধরে দিলাম, এটা VR সমান যেহেতু 6 ভোল্ট আর এখানে I এর ভ্যালু যেহেতু 4 মিলি অ্যাম্পিয়ার, তাহলে এটা কত হবে 24 মিলি ওয়াট, রাইট, 424। ওকে, এরপরে কেমিস্ট্রি পার্টে যদি চলে যায়, কেমিস্ট্রিতে এখানে বলে আছে সিলিকন, ফসফরাস, সালফার এই মৌলগুলোর গলনাঙ্কে নিম্ন ক্রমানুসারে সাজাও। আর মৌলগুলির গলনাঙ্কের ক্রমানুসার কেন ব্যাখ্যা করো। আচ্ছা, এইতে যদি সলভ করি, এখানে গলনাঙ্ক, তাই না, তো সিলিকন আমি তো জানি একটা জালিকাকার যৌগ গঠন করে, তো সিলিকনের জন্য এক্সপ্লেন করে দিবা জালিকাকার, রাইট, অনেক বড় সড়ো একটা গঠন বানায় জালিকাকার। আর তোমার পি কি হয় 4 হয় আর এস হয় 8, তাহলে এটা যেহেতু জালিকাকার, তাহলে এর গলনাঙ্ক হবে সবচেয়ে বেশি, হাইস্ট। এরপরে যদি P4 আর S8 কথা বলি, এই দুইটা যেহেতু ভ্যান্ডারওয়ালস দিয়ে আসছে, ভ্যান্ডারওয়ালস, তাহলে S8 যেহেতু বড় বেশি, তাহলে S8 এর গলনাঙ্কটা একটু বেশি হবে P4 এর তুলনায়। দুইটাই যদি উইক বন্ড দিয়ে, কিন্তু এটার যেহেতু সাইজ বেশি, তাহলে এটা বেশি হবে গলনাঙ্কটা। তো সেই হিসেবে এটা এক্সপ্লেনেশন কি, যে এটার গঠন জালিকাকার, তাই এর গলনাঙ্ক সবচেয়ে বেশি। অ্যান্ড P4 আর S8 দুইটা ভ্যান্ডারওয়ালস বলের মাধ্যমে এই অণুগুলো গঠন করে, কিন্তু এটার অণু একটু বড় বেশি বলে এর গলনাঙ্কটা বেশি, আর এর গলনাঙ্কটা এর থেকে তুলনামূলক কম। ওকে, তো এর চলে গেলো। আর বি নাম্বারে যদি বলি, এই দুইটার হাইব্রিডাইজেশন চাইছে অ্যান্ড বলছে এদের আকৃতি উল্লেখ করতে। তা হাইব্রিডাইজেশন যদি উল্লেখ করি, এই CH3+ জন্য হাইব্রিডাইজেশন কীভাবে বের করবো, এই জন্য বের করবো ½ × V+X। ভি হিসেবে কি আছে, শেষ কক্ষপথে কয়টা থাকে 4টা, আর প্লাস এক্স হিসেবে একযোজী পরমাণু হিসেবে V+X - C+A, তাই না। তাহলে V+X হিসেবে একযোজী পরমাণু কয়টা আছে, 3টা আছে, যেহেতু -C যেহেতু নাই, আর +A হিসেবে কী দেওয়া যায়, V+X - C+A হিসেবে কী দেওয়া যায়, অ্যানায়ন যেহেতু নাই, তাহলে এখানে এটা 0। আর আচ্ছা, এখানে একযোজী মূল হিসেবে অ্যাকচুয়ালি এটা কাউন্ট হবে না, সরি, যদি আমি এটা একটু নিই। ওকে, তো এখানে একযোজী পরমাণু হিসেবে হাইড্রোজেনটা কাউন্ট যেহেতু হবে না এখানে, তাহলে ভি হিসেবে কি থাকছে, আচ্ছা না, সরি কাউন্ট হবে, মাই ব্যাড, আরেকবার আমি মিস্টেক। তাহলে এটা যদি 3 ধরি, তাহলে এখানে 4 আর 3 7, আর এখানে কত অ্যানায়ন হিসেবে, ক্যাটায়ন হিসেবে অ্যাকচুয়ালি 1 আছে, তাহলে এখানে 1 ধরে দিলাম, আর অ্যানায়নটা 0। আচ্ছা সরি, মাই ব্যাড, ওখানে বলেছিল। আচ্ছা, এখানে 4 আর 3 7 থেকে গেলে 6, আর হাফের সাথে 6 গুণ করলে কত হবে 3, তাহলে এটার যেহেতু সংকরায়নের সংখ্যা 3, তাহলে এটা কী হবে sp2, রাইট। আর যদি CH3 মাইনাস ক্যালকুলেট করি, এটার জন্য সিমিলারলি হবে, এইটুকু তো সেম 4 + 3 হবে 3টা, আর এখানে এটা -C, এটা +A ছিল, তাহলে এটা যেহেতু -0, এবার এখানে কোনো ক্যাটায়ন নাই, কিন্তু +A হিসেবে 1 আছে, তাই না। তাহলে এটা কত হয়ে যায়, 4 আর 3 7 আর 8, 8 কে 2 করলে 4, তাহলে এটা হয়ে যায় sp3। ওকে, তাহলে sp2 হলে এটা যেহেতু একটা ইলেকট্রন শর্ট আছে, তাহলে এটা কী হয়ে যাবে, এটা sp2 যেহেতু, তাহলে এটা কি সমতলীয় ত্রিভুজাকার, রাইট, ত্রিভুজাকার।
ওকে, এটা সমতলীয় ত্রিভুজ আকার হবে। আর এটার জন্য কি হবে, এটা যেহেতু নেগেটিভ আছে, একটা ইলেকট্রন এক্সট্রা আছে, তার কারণে কি হবে, এটা একটু বেন্ড হয়ে যাবে। তাহলে সমতলীয় ত্রিভুজ আকার থাকবে না, এটা কি পিরামিডীয় ত্রিভুজ আকার হয়ে যাবে। ওকে, পিরামিডীয় ত্রিভুজ আকার। তাহলে এটাই ছিল এ আর বি অ্যান্সার। এখন 2 নম্বরে যদি একটি দুর্বল অ্যাসিড এইচে আর একটি লবণ এনে এর মিশ্রণে সোডিয়াম এ এর মিশ্রণে কীভাবে বাফার কাজ করে, বাফারের ক্রিয়াকৌশলটা দেখাতে বলছে, অ্যান্ড এক্সপ্লেনেশন ছাড়া অবশ্যই, অ্যান্ড এক্সপ্লেনেশনে যেহেতু নিয়ে নাই, রিয়াকশন দেখাতে বলছে, তাই না? তো বিক্রিয়ার সাথে যদি দেখায় এইচ এ যেহেতু দুর্বল এসে, তাহলে এইচ এ কি তোমার উপমুখী চিহ্ন হিসেবে বিয়োজিত হবে। এটা যদি বিয়োজিত হয় তাহলে কি হবে, এইচ প্লাস আর এ মাইনাস, রাইট? আর যদি আমি এর জন্য হিসাব করি এন এ এ এটার জন্য হিসাব করি, এটা যেহেতু লবণ, তাহলে এটা কি শক্তিশালী লবণ হয়, তাহলে এটা টোটালি বিয়োজিত হবে সোডিয়াম প্লাস আর এ মাইনাস, রাইট? এখন যদি আমি এক্সট্রা যদি কোনো হাইড্রোজেন আয়ন দিই, এক্সট্রা হাইড্রোজেন আয়ন যদি দিই, তাহলে এটা কি উৎপন্ন হবে, যেহেতু এখানে অ্যানায়নের অনেক বেশি আছে, তাহলে কি যদি আমি এক্সট্রা হাইড্রোজেন আয়ন দিই, মনে করি এখান থেকে অ্যানায়নটা নিল, তাহলে এক্সট্রা হাইড্রোজেন আয়নটা চলে যাবে এই অ্যানায়নের সাথে, তো এর উৎপন্ন করবে কি এইচ এ। এখন এইচ এ যেহেতু দুর্বল, তাই কি হবে, অবিয়োজিত অবস্থায় থাকবে, রাইট? তাহলে এটা কি বাফার আর চেঞ্জ হলো না। আর যদি আমি ও এইচ মাইনাস দিই, ও এইচ মাইনাসটা দিলে কী হবে, এটা কী হবে, এখান থেকে আসে এই হাইড্রোজেন আয়নের সাথে চলে যাবে, দিয়ে কী উৎপন্ন হবে, পানি। তো পানি তো তোমার বাফারের পিএইচ মানে চেঞ্জ করে না, তাহলে এভাবে এই বাফার ক্রিয়াটা সংঘটিত হয়। এখন বি নাম্বারে যদি চাই, বি নাম্বারে বলছে 50 ml এত সোডিয়াম হাইড্রোক্সাইড আর এত এইচ এ জলীয় দ্রবণ একসাথে মিশন হয়েছে, বলছে এইচ এর বিয়োজন ধ্রুবক দেওয়া, পিএইচ গণনা করতে বলছে, হেন্ডারসন হ্যাসেলবার্গের সমীকরণ দিতে হবে, তাই না? তাহলে এখান থেকে পিকে নিব, আর এখান থেকে কি আমার মিশ্রণের পর লবণ আসছে, যেহেতু ঘনমাত্রা দুইটা সেম দেওয়া আছে, তাহলে কি এটার 50 ml এটার 50 ml এর সাথে রিয়াকশন করবে, তাহলে লবণ কী হবে, লবণের ঘনমাত্রা যদি আমি ডিরেক্ট বের করি, লবণের ঘনমাত্রা যদি বের করতে চাই, তাহলে কী হবে, উপরের লবণের কী হবে, এখানে আয়তন কত আছে, মূল সংখ্যা টোটাল কত, আগে সেটা বের করি। মূল সংখ্যা যেহেতু লবণ উৎপন্ন হচ্ছে কি 50 ml ইন্টু কি ঘনমাত্রা হচ্ছে 0.01 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে যে টোটাল আয়তন হচ্ছে 150, রাইট? আর এইদিকে যদি আমি লবণের পরে এবার যদি অ্যাসিডের ঘনমাত্রা বের করি, অ্যাসিডের ঘনমাত্রা ইকুয়ালস টু হবে কি, সেম অ্যাসিড যেহেতু 50 বিক্রিয়া করে ফেলছে, তাহলে 50 অ্যাসিড থেকে যায়, তাহলে 50 ইন্টু এটার ঘনমাত্রা যেহেতু সেম 0.01 ডিভাইডেড বাই কি আয়তন যেহেতু সেম 150, তাহলে এই দুইটা যেহেতু সেম, কাটাকাটি যে অ্যাকচুয়ালি 1 হয়, তাহলে কি পিএইচ সমান সমান কী হবে, পিকে এ প্লাস লগ, ওই জিনিসটা যদি লিখে দিই লবণ বাই কি অ্যাসিড, রাইট? তাহলে যদি এই লবণ বাই অ্যাসিড রেখে দিই, তারপরে পিকে মানে কি মাইনাস লগ, এখান থেকে কী লেখা যায়, এটা যেহেতু দেওয়া আছে 10⁻⁵, এখানে প্লাস লগ, এই জিনিসটার মান কত লেখা যায়, 1 লেখা যায়, তাহলে এই পার্টটুকু অ্যাকচুয়ালি 0 হয়ে যায়, আর এখানে মাইনাস এইটা চলে আসলে লগ বেস যেহেতু এটা 10, তাহলে এখানে কী হয়ে যায়, -5 সামনে চলে আসলে +5, তো এটার পিএইচের মানে এটাই অ্যান্সার। তারপরে যদি পরেরটা যাই নিচে, বিক্রিয়াগুলোতে এবিসি এর স্থলে বিকারকের সংকেত আর বিক্রিয়ার শর্ত পি কিউ আর উৎপাদন, আচ্ছা এখানে এইগুলো যেগুলো আনন আছে এ বি পি কিউ সি, এই টাইপগুলো লিখতে হবে, তাই না? রিয়াকশন যদি দেখি এখানে বেঞ্জিন আছে, বেঞ্জিন থেকে নাইট্রোবেঞ্জিন আছে, তাহলে এটা আমি জানি কীভাবে হয়, বেঞ্জিন থেকে যদি আমি নাইট্রোবেঞ্জিনে যাই C6H5NO2, এর জন্য বিকারক আশা করি জানা আছে কি নাইট্রিক অ্যাসিড তো দিতেই হবে, এর সাথে সালফিউরিক অ্যাসিড দেওয়া লাগে, ব্যাস, তাহলে এটা হয়ে গেল, এটা আমার কি এ, এটা আমার এ। এরপরে যদি বি এর কথা ভাবি, বি কি, এটা অ্যাকচুয়ালি বি বা পি এগুলো বোঝা যাচ্ছে না, তারপরে সি একটা কিছু বিকারক দিয়ে, এখানে কি বলছে ডায়াজোনিয়াম লবণ হয়েছে, খেয়াল করো, ডায়াজোনিয়াম ক্লোরাইড যদি হয়, ডায়াজোনিয়াম ক্লোরাইডের জন্য একটা বিকারক আমি জানি যে না সোডিয়াম নাইট্রাইট আর HCl যদি দিয়ে দিই, তাহলে ওখান থেকে কি এটা না হয়ে যায়, সেটা কী থেকে আসে, এটা অ্যাকচুয়ালি অ্যামিন থেকে আসে, তাহলে এখানে যদি অ্যামিন আনতে পারি তাহলে কাজ হয়ে যায়, তাহলে নাইট্রাইট থেকে এই নাইট্রোমূলক থেকে অ্যামিনে কীভাবে যায়, পিটাকে যদি আমি অ্যামিন ধরে নিই NH2, এখান থেকে অ্যামিনে যাওয়ার জন্য কী লাগবে, 10+HCl, তাই না? তো 10+HCl যদি দিয়ে দিই, তাহলে এটাকে অ্যামিন হয়ে যাবে। এখন অ্যামিন থেকে যদি আমি যেটা বলছিলাম সোডিয়াম নাইট্রাইট প্লাস HCl দিয়ে দিই, অ্যানের সাথে এটা টেম্পারেচারটা মেনশন করে দিলে ভালো, 0 to 5 ডিগ্রি সি, এটা যদি দিয়ে দিই তাহলে কি আমার হলো কি C6H5N2Cl, এই ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, তাই না? এটা যদি আমি জানি, এরপরে হিট দিয়েছে, হিট তো দিয়েছে, এখন বলছে যে আর কি দেওয়া যাবে, যাতে কিউ আর N2 আর HCl উৎপন্ন হয়, তাই না? হিট দেওয়ার পর যদি কিউ N2 নাইট্রোজেন যদি উৎপন্ন হতে, তাহলে কি অ্যাসিডিক মিডিয়ামে একটু পানি অ্যাড করলেই হয়ে যায়, রাইট? তাহলে যদি একটু পানি দিয়ে দিই, তাহলে কী হবে, কিউ এর জায়গায় উৎপন্ন হয়ে যাবে, এখানে তো নাইট্রোজেন উৎপন্ন হয় আর এখানে HCl উৎপন্ন হয়, আর কিউ হিসেবে কি উৎপন্ন হয়ে যায়, কিউ হিসেবে তোমাদের থাকে হচ্ছে, কি হিসেবে তোমাদের এখানে কি উৎপন্ন হয়ে যায়, ফেনল উৎপন্ন হয়ে যায়, তাই না? OH ওখানে রিপ্লেস হয়ে যায় নাইট্রোজেনটা সরে, তাহলে কি C6H5OH, তাই না? ফেনল উৎপন্ন হয়ে গেল, তাহলে এটা তোমার হয়ে গেল কি কিউ, অ্যান্ড তোমার কোনটা ছিল পি,
পি ছিল এই যে এটা অ্যান্ড এটা ছিল বি, অ্যান্ড তারপরে এখানে এই প্রভাবকটা ছিল তোমার সি, রাইট? এই তো এটুকুই কমপ্লিট। এ বি পি কিউ সি, ওকে। এরপর যদি 4 নম্বরে চলে যায়, এটাকে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে উত্তপ্ত করলে উৎপন্ন সমন্বয়গুলোর গাঠনিক সংকেতার নাম লিখতে বলছে। তো এটার সাথে যদি রিয়াকশনটা দিই আমি এ নাম্বারে, CH3 আছে আর সিএলটা নিচে আছে, তাই না? যেহেতু মাঝখানে ঢোকানো আছে তাহলে CH2CH3। এটার সাথে যদি অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, অ্যালকোহলীয় যদি দিই তাহলে কী হবে? অ্যালকোহলীয় দিলে কি অ্যাকচুয়ালি এখানে দ্বিবন্ধন ক্রিয়েট হয়ে যায়, তাই না? তাহলে অ্যাকচুয়ালি এখানে তোমার কি CH CH3 এরকম উৎপন্ন হয় কিছুটা। আর এদিকে বাকি যা যা উৎপন্ন হয় সোডিয়াম ক্লোরাইড, পানি, এগুলো সব উৎপন্ন হয়। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি উৎপাদটা কী পেলাম? উৎপাদটা পেলাম কি C4H4, তাই না? বিউটিন টাইপ কিছুটা। তো এই বিউটিন যদি পাই, এখন এটার গাঠনিক সংকেতগুলো লিখতে বলছে। গাঠনিক সংকেতগুলো কীভাবে লিখবো? বিউটিনের প্রথম গাঠনিক সংকেত একটা কী লেখা যায়? এটাতে আছে, এটা আরেকটা গাঠনিক সংকেত কি? এটা বিউটিন, এদিকে একটা দিলাম, তাহলে এটাকে বিউটিন 1, রাইট? বিউটিন 1। দেন তারপরে আরেকটা যদি বিউটিন দিই, এই যে এই মাঝখানে যেটা, এটাকে বিউটিন 2 বলা যায়, বিউটিন 2, ওকে। দেন তারপরে আরেকটা গঠনিক সংকেত যদি লিখি, এটাতে কি লেখা যায়? এটাকে যদি আমি শিকল হিসেবে নিই, তাহলে এখানে এটা শিকল হিসেবে দিয়ে দিলাম, আর এখানে যদি এটা দিয়ে দিলাম, তাহলে কি এটা এদিকে যদি 1 হয়, এটা 2 হয়, তাহলে কি এটা মনে হয় বেশি দিয়ে দিয়েছি আমি অ্যাকচুয়ালি, সরি। এখানে তোমার হবে আচ্ছা, তো এখানে তোমার অ্যাকচুয়ালি হবে এখানে কয়টা কার্বন? 1 2 3 তিনটা কার্বন অলরেডি নিয়ে নিলাম, এখানে 4 নম্বরে দিয়ে দিলাম। তাহলে এখন যদি ডাবল বন্ড এখানে দিয়ে দিই, তাহলে কি 2 নম্বর কার্বনের সাথে এটা আছে, তাহলে কি 2 মিথাইল বিউটিন 1, রাইট? তাহলে এটা লেখা যায় 2 মিথাইল বিউটিন 1। অ্যান্ড তারপরে আরেকটা লেখা যায় এখানে এনাফ, এখানে আর শিকল বসানো যেহেতু সম্ভব না, তাহলে এটা চেইনগুলো গেল, শিকলগুলো গেল। এরপরে কি লেখা যায়? এরপরে লেখা যায় চক্র লেখা যায়, তাই না? তাহলে চক্রটা যদি এটা দিয়ে দিই, তাহলে এটাই তো একটা হবে C4H4 এর জন্য। তাহলে এটাকে কী বলা হবে? সাইক্লো, যেহেতু দ্বিবন্ধন নাই, তাহলে এটা কী বলবো? সাইক্লোবিউটেন। এরপরে আরেকটা লেখা যায়, এরপরে যেহেতু এটার কোনো শিকল পসিবল না, আরেকটা লেখা যায় ত্রিভুজ দিয়ে, তাই না? তো ত্রিভুজ দিয়ে যদি লিখি, দিয়ে এর 3টা কার্বন হয়ে গেলো, তাহলে আরেকটা কার্বন বাইরে দিয়ে দিলাম, আরেকটা হাতে দিয়ে দিই, অ্যান্ড এখানে তাহলে এটার নাম কী হয়ে যাবে? 1, এটাকে দেওয়া যায় যদি মিথাইল, 1 মিথাইল সাইক্লোপ্রোপেন, তাই না? যদি হাইড্রোজেন সংখ্যা দেখি, এই কার্বনের সাথে 2টা হাইড্রোজেন আছে, এই কার্বনের সাথে 2টা হাইড্রোজেন আছে, অ্যান্ড আচ্ছা, এই কার্বনের সাথে 2টা হাইড্রোজেন সংখ্যা যেহেতু মিলেনি, তাহলে একটা ডাবল বন্ড দিতে হবে। ডাবল বন্ডটা দেওয়া যায় এখানে যদি ডাবল বন্ডটা দিয়ে দিই, তাহলে কি এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আর আচ্ছা, তাহলে এখানে যদি এটা যেহেতু হাত এখানে বেড়েছে, তাহলে এখানে 3টা হাইড্রোজেন অলরেডি হয়ে গেছে, সেই হিসেবে ডাবল বন্ড যদি এখানে দিয়ে দিই, আচ্ছা, তো এটা অ্যাকচুয়ালি ঠিকই ছিল, এখানে আমার লিখতে একটু মিস্টেক হয়েছে। এখানে তোমার হবে কি C4H অ্যাকচুয়ালি 8 হবে, তাই না? অ্যালকিনের সংকেত যেহেতু আইবার, তো এখানে যদি আমি 8 লিখে দিই, তাহলে এবার এটা ঠিক আছে। এখানে তাহলে দ্বিবন্ধন হবে না, হাইড্রোজেন সংখ্যা দেখো এমনি মিলে যাবে, অ্যান্ড দ্বিবন্ধন দিলে আর ওই সাইক্লোজোগটা অ্যাকচুয়ালি গঠন করা পসিবল না, ওকে। তো এটার উত্তর ছিল এটা, যে সমাণু কয়টা পেলা? 1 2 3 4 5, এই 5টা, এই কয়টা সমাণু পসিবল? 1 মিথাইল সাইক্লোপ্রোপেন এটাকে বলা যায়। এরপরে যদি আচ্ছা, এটা এ নাম্বার ছিল, বি নাম্বারে আরেকটা পার্ট আছে। বি নাম্বারে বলছে যে গ্যালভানিক কোষে লবণ সেতু কি? লবণ সেতু কি তোমার গ্যালভানিক কোষে যদি এই যে 2 অর্ধকোষের মধ্যে যদি তুমি চার্জ নিরপেক্ষতা বজায় রাখতে চাও বা তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখতে চাইলে, যেই আমরা লবণ ইউজ করে বা কি ওগুলোকে তড়িৎ বিশ্লেষ্য বলে, তাই না? তড়িৎ বিশ্লেষ্য ইউজ করে যেই সেতুটা বানায়, 2টার মধ্যে কানেকশন, ওটাকে লবণ সেতু বলে। তো ডেফিনেশনটা লিখে দেবো। এরপরে বলছে এই লবণ সেতুর কাজ উল্লেখ করো। লবণ সেতুর কাজ কি? ওই যে চার্জ নিরপেক্ষতা বজায় রাখা, এটাই তো মেন কাজ, চার্জ নিরপেক্ষতা। এটা অ্যাকচুয়ালি করে কীভাবে? চার্জ নিরপেক্ষতা বজায় রাখে কীভাবে? এই টার্মটা আশা করি শুনছো। এটা হচ্ছে কি তোমার লগে যে জারণ বিভবটা আছে, হ্যাঁ, ওই জারণ বিভবটা মেনটেন করে, যে তোমার দ্রবণ থেকে তড়িৎদ্বারে একটা জারণ বিভব আসে, হ্যাঁ, ওকে, এটাকে কি বলে? তোমার সারফেস জারণ বিভব, ওকে। তো এই সারফেস জারণ বিভবটা বজায় রাখে, সারফেস জারণ বিভব নিয়ন্ত্রণ করে, বিভব নিয়ন্ত্রণ।
অ্যান্ড এছাড়া কি এরা দুইটা কোষের মধ্যে যে দুইটা অর্ধকোষের মধ্যে কানেকশন করে, তাহলে কি বলা যায় যে অর্ধকোষগুলোর সংযোগ। ওকে, এই সংযোগ এটা অ্যাকচুয়ালি পরোক্ষ সংযোগ বলা যায়, পরোক্ষও বলা যায়। এটা পরোক্ষ সংযোগ, ডিরেক্ট কানেকশন না, তো দুইটা আলাদা আলাদা করে কানেক্ট করে। ওকে, এটা ছিল এ আর বি এর অ্যান্সার। এরপরে ম্যাথ পার্টে বলছে এত একটি মূল অপরটির বর্গ হলে পি এর মান বের করতে হবে। তাহলে কি একটা আলফা আর একটা আলফা স্কোয়ার, রাইট? আলফা আর আলফা স্কোয়ার, এটা যদি ধরি তাহলে কি, যদি লেখা যায় আলফা প্লাস আলফা স্কোয়ার, এটা গল্প কি লেখা যায় -b/, তাই না? তাহলে -6/27, যদি এটাকে আমি গুণ করে দিই তাহলে হয়ে যাবে 27 আলফা স্কোয়ার প্লাস 27 আলফা প্লাস 6 = 0। তো এটার মিডল টার্ম করার তো পসিবল হচ্ছে না, তাহলে আলফা যদি সরাসরি বের করি -b প্লাস -√b স্কোয়ার মানে কি 27 স্কোয়ার -4 × 27 কি 6 ডিভাইডেড বাই কি 2 × 27, তাই না? তো এখান থেকে আমি যদি 27টা কমন নিই তাহলে 27টা কাটা দেওয়া যায়। তাহলে আমি এখানে যদি কাটা দিয়ে লিখি তাহলে এখানে -27 আসলে এখান থেকে 27 কমন নিতে হবে, এখান থেকে 27 স্কোয়ার কমন নিতে হবে। স্কোয়ার কমন নিলে এখানে 1 পড়ে থাকে, আর এখানে কি পড়ে থাকে, যেহেতু এখানে 27 স্কোয়ার নেই তাহলে আমি বাইরে একটা 27 লিখে দিলাম, এখানে 27 এর মাথায় স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে 27 স্কোয়ার কমন নিলে বাইরে 27 আসবে, এটা কেটে যাবে। তাহলে ভিতরে কী পড়ে থাকে 24/27 আর রুট ডিভাইডেড বাই কি 2। দেন তারপরে এখান থেকে যদি দেখি 27 কাটলে কি 27 লসাগু করার পর 27 থেকে 24 গেলে কি 3/27 করলে কি 1/9 আসে, ওটাকে রুট করলে 1/3, তাহলে -1 প্লাস -1/3 ডিভাইডেড বাই 2। এখান থেকে যদি করি, যদি প্লাস নিয়ে করি তাহলে কি আসে -1 প্লাস -1/3/2 করলে ঠিক -1 -1/3/2, রাইট? তো এখান থেকে যদি করি এটা করলে কি হবে, -3 থেকে 1 গেলে 2 -2 দিয়ে ভাগ করলে কি -1/3, রাইট? আর এখান থেকে যদি করি 3 আর 1 4, তাহলে 4 দিয়ে গেলে -2/3, এই দুটো আসে। তাহলে আলফার ভ্যালু অ্যাকচুয়ালি আমি পেয়েই গেছি। আলফা যদি পেয়ে যাই, এবার এখানে বলছে যে পি বের করতে, তাহলে আলফা ইন্টু আলফা স্কোয়ার যদি দিই তাহলে কি -p + 2/27, তাই না? তাহলে এখান থেকে কি আলফা কিউব সমান -p + 2 ডিভাইড বাই 27। এখান থেকে যদি পি বের করে ফেলি, পি ইকুয়ালটা কী হবে 27 আলফা কিউব -27 আলফা কিউব -2 = পি। এই তো -2 পাশে পাঠিয়ে দিই, এটা করলাম। তাহলে পি এর হলো আলফা ইকুয়াল টু যখন -1/3, তখন পি ইকুয়াল টু কী লেখা যায়, -1/3 করলে কি -27 ইন্টু কি -1/3, এইটুকু মাইনাসে আর এখানে কি -2। তাহলে এখান থেকে কি আসে 3 দিয়ে এটা করলে কি মাইনাসে, আচ্ছা এখানে 27 হবে অ্যাকচুয়ালি, 3 কে কিউব করলে 27, তাহলে 27 কাটা, তাহলে এখানে কি +1, তাহলে 1 - 2 করলে কি -1, আর আলফা ইকুয়াল টু যখন -2/3 তখন কী হবে, পি ইকুয়াল টু হবে কি -27 ইন্টু মাইনাস কী হবে 2 কে কিউব করলে 8/3 করলে হয় 27, এই দুটো গুণ, আর এখানে কি -2। তো এটা যদি 27 কাটা যায় তাহলে কী হবে -+8, 8 থেকে 2 গেলে 6, তাহলে পি এর ভ্যালু হবে পি ইকুয়াল টু হবে -1,6, এই দুটা। এরপর বলছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করা যে এক্স অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে আর ওয়াই অক্ষকে ছেদাংশের পরিমাণ এত। আচ্ছা একটাকে স্পর্শ করে আরেকটাকে ছেদ করে, তাহলে এই টাইপের ম্যাথগুলো আশা করি তোমাদের মনে আছে। ড্রয়িংটা অনেকটা এরকম হবে, যেহেতু ওয়াই অক্ষকে ছেদ করছে আর এক্স অক্ষকে টাচ করছে। যদি এরকম হয়, এই যে এই পয়েন্টটা দেয়, এই পয়েন্টটা কত দেওয়া 4,0 যদি দেওয়া থাকে, এইটুকু 4, তাহলে তোমার এইটুকু 4, তাহলে কেন্দ্রের তুমি অ্যাকচুয়ালি 4 এক্সের স্থানাঙ্ক জানো, ওয়াই স্থানাঙ্ক যদি বের করতে চাও, এখান থেকে যদি এটার উপর লম্ব টানো, এই গোটার দৈর্ঘ্যটা দেওয়া যায় তোমার 4, তাহলে কী হবে, এই পার্টটুকু 2 হবে, এই পার্টটুকু 2 হবে। এটা যদি 2 হয় আর এই পার্টটুকু যদি 4 হয়, তাহলে এই ব্যাসার্ধটা যদি আমি বের করতে চাই পিথাগোরাস, এখান থেকে কী হবে, ব্যাসার্ধটা আর সমান হবে কি তোমার 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, রাইট? দেয়ার রুট এটা হবে 4 × 16 = 20, 20কে করলে হয় কি 4, 20কে করলে হবে তোমার 2√5, রাইট? 2√5 একক। এটা হয়ে গেল আর এর মান, কিন্তু এই সেম ড্রয়িং তোমার নিচের দিকে একটা এরকমভাবে পসিবল। তাহলে কি অ্যাকচুয়ালি তোমার কেন্দ্র হবে কি 4, ±2√5, ওকে? তো এটা হয়ে গেল কি কেন্দ্র পেয়ে গেল। আর কি বলছে, ব্যাসার্ধ তো আমি 2√5 পাইছি, অতএব যেহেতু আমার বৃত্তের সমীকরণ করতে বলছে, অতএব সমীকরণ কী হবে, সমীকরণ হবে হচ্ছে x - 4 হোল স্কোয়ার প্লাস কি y ±2√5 হোল স্কোয়ার ইকুয়ালস টু কি 20, যেহেতু এটাকে স্কোয়ার করলে 20 হয়। তারপর এটাকে একটু ভেঙে লিখতে পারো, x² - 8x + 16 প্লাস কি y² ±
2 দুগুণে 4 4√5 ওয়াই প্লাস 20 লেখা যায় ইকুয়াল টু 20 তারপরে এখান থেকে উত্তর আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস মাইনাস 4√5y অ্যান্ড এই 20 যেহেতু বলছে টেকাটা, তাহলে এখানে থাকে কি প্লাস 16 ইকুয়াল 0। হ্যাঁ, এটাই অ্যান্সার দিয়ে এরপরে নেক্সট মেথডে যাই। এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার আর ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 2 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এই দুইটা যদি আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করছে তাহলে কি ড্রয়িং করতে হবে আগে। তো ড্রয়িংটা যদি আমি এখানে করি, এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, তার মানে কি ড্রয়িংটা অনেকটা এটা এরকম, অ্যান্ড ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 2, এক্স 0 বসালে ওয়াই মাইনাস 2 হয়, আর ওয়াই 0 বসালে এক্স কি প্লাস 2 হয়, এরকম কিছুটা। তাহলে এই দুইটা পয়েন্ট দিয়ে যায়, এরকম একটা রেখা আমি এঁকে ফেললাম। তাহলে কি আমার এই যে এই এরিয়াটুক বের করতে বলছে, রাইট। এখন এই এরিয়াটুক যেহেতু যদি জাস্ট উপরে পার্থক্য থাকতো তাহলে এখানে নিচের পার্ট যেহেতু চলে আসছে, এটা এক্স অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেট করা কঠিন, কিন্তু ওয়াই অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেট করা সহজ। তাহলে কি আমি এখান থেকে ওয়াইয়ের মান বের করবো। তো এখান থেকে ওয়াই নিয়ে যদি আমি এক জায়গা থেকে এক্স নিয়ে এক্স নিয়ে আরেক জায়গায় বসাই, তাহলে এখানে এক্স যদি বসাই দিই তাহলে কী হবে, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল 0। এখানে যদি লেখা যায় তাহলে কি ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল 0। এখান থেকে ওয়াই কমন নিলে আসে ওয়াই মাইনাস 2 অ্যান্ড প্লাস 1 কমন নিলে আসে ওয়াই মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে এখান থেকে ওয়াইয়ের ভ্যালু অ্যাকচুয়ালি আমি পেয়ে যাই, এখান থেকে -1 আসে, এখান থেকে 2 আসে, তাহলে -1,2। তাহলে এই পয়েন্ট অ্যাকচুয়ালি -1 আছে ওয়াইয়ের জন্য, আর এখানে কত আছে 2, ওয়াইয়ের জন্য 2। তাহলে এখন যদি আমি সরাসরি ইন্টিগ্রেট করি যে এই যে এরিয়াটুকু বের করতে হবে, তাহলে ক্ষেত্রফল সমান সমান যদি ভাবি ওয়াই অক্ষের রেসপেক্টে ভাবলে এটা তো -1 থেকে 2 হবে, ওয়াই অক্ষের রেসপেক্টে যদি ভাবি এটা উপরের দিকে আছে, এটা নিচের দিকে আছে, তাহলে কি উপরেটা মাইনাস নিচেরটা হবে, উপরেটা যেহেতু রেখাটা আছে, তাহলে কী হবে ওয়াই x2 বলা যায়, যদি এটাকে x2 বলে এটাকে x1 বলি, x2 মাইনাস x1 কি dy, এটাকে যদি আমি x2 বলি আর এটাকে x1 বলি, উপরে যেহেতু x2 যেহেতু, তাহলে x2 সমান সমান কী হবে অ্যাকচুয়ালি y প্লাস 2, আর এটা কী হবে প্লাস x1 যেহেতু, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এটি ইন্টিগ্রেট হবে -1 থেকে 2 পর্যন্ত dy, তাই না। দিয়ে যদি এখন আমি ইন্টিগ্রেট করি তাহলে কী হবে, এটা ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস 2y মাইনাস ওয়াই কিউব বাই 8। এইটাকে ভ্যালু বসাবো 2 আর -1, ভ্যালুগুলো যদি বসে 2 বসালে কী হবে 4/2 প্লাস 4 মাইনাস 2কে কিউব করলে 8/8 করলে 1, এটা যদি বসিয়ে দিয়ে তারপরে মাইনাস দিয়ে -1 বসালে এটা কী হবে হাফ হয়ে যায়, -1 বসালে এটা -2 হয়ে যায়, -1 বসালে এটা অ্যাকচুয়ালি প্লাস 1/8, প্লাস 1 এখানে 8 না সরি এখানে 3 হবে। আচ্ছা, তাহলে এখানে 3 অ্যান্ড এখানে 1 না হবে না, তো এখানে 2কে কিউব করলে যদি 8 হয় তাহলে কি এটা 8/3, রাইট। তাহলে 8/3 এটা 1/3 হবে, ওকে। তারপরে যদি এটা এখন ক্যালকুলেট করি আমি, এখানে 2 পাই, 2 আর 4 6, 6 মাইনাস 8/3 করলে কি 3 6 18, 18 থেকে 8 গেলে কর, তাহলে কি 10/3, এদিকে মাইনাসে যদি এই পার্টটুকু করি, এই পার্টটুকু করলে যদি এটা 1/3 হয়, এটা -2 আর এটা, তাহলে এখান থেকে লসাগু যদি করি তাহলে 3 দুগুণে 6 অ্যান্ড লসাগু করার পর এখানে কি থাকে 3, এখানে থাকে কি 6 দুগুণে 12, এখানে পরে থাকে কি প্লাস 6 2, তাই না। তাহলে এখান থেকে যদি আমি করি তাহলে 10/3 মাইনাস কী হবে 3 আর 2 5, 12 থেকে 5 গেলে তাহলে কি -7, মাইনাস তাহলে একবারে লিখে দিই +7/6। এটা যদি লসাগু করি তাহলে কি 2, তাহলে কি 20 27 27/6। তো এখান থেকে যদি আমি কত দিয়ে কাটা যায় 3 দিয়ে কাটা যায়, তাহলে কী হবে 9/2 বর্গ একক, রাইট। ওকে, এটা হয়ে গেলো। এরপর বলছে 4 নম্বরে একটি বস্তুকে ভূমি হতে এত বেগে আনুভূমিকের সাথে এত কোণে নিক্ষেপ করছে, বলছে 2 সেকেন্ড পর নিক্ষেপের বিন্দুতে বস্তুটির দূরত্ব কত। তাহলে কি এগুলা ম্যাথ আমরা যখন আগেই করছি, এটা আশা করি একবারে কমন ম্যাথ, যে কি আনুভূমিক আর উলম্ব দূরত্ব বের করে ওই দুইটাকে পরে ওই পিথাগোরাসের মতো অ্যাপ্লাই করে দেবো, তাহলে হয়ে যাবে। তো এখানে যে আনুভূমিক দূরত্ব বের করতেছে, আনুভূমিক বরাবর বেগ সবসময় কি কজ আলফা, তাহলে এখানে যদি আলফা দেওয়া, ইনফ্যাক্ট কজ আলফাই দেওয়া, যদি একবারে লিখি কজ আলফা সমান সমান কি 3/5 দাও, সাইন আলফা যেহেতু আমার লাগবে উলম্ব দূরত্ব বের করার জন্য, তাই সাইন আলফা সমান সমান আমি 4/5 জানি, যে সাইডে একটু ড্রয়িং করে দেখিয়ে দিলাম যে এটা 3/5 হলে এটা কি 4 হবে, তাই না। এটা যদি আলফা ধরি, তাহলে যদি হয় সাইন আলফা কজ আলফা আছে, তাহলে আনুভূমিক দূরত্ব যদি বের করি x সমান কী হবে x সমান কি ইউ সাইন আলফা, তাহলে 100 সাইন আলফা মানে কি 4/5 ইন্টু টি মানে কি 2, এখান থেকে আসে কত 20 20 40, আচ্ছা 1, আচ্ছা ওয়েট এটা হবে 20 অ্যান্ড 20 40, আচ্ছা 160, হ্যাঁ 160 কি ফুট, রাইট। ইউ সরি সাইন আলফা না, এটা কজ আলফা হবে, ওকে। তাহলে এটি কী হবে অ্যাকচুয়ালি 3/5, ওকে। আনুভূমিক দূরত্ব হবে কি ইউ কজ আলফা টি বা v0 কজ আলফা টি, ওকে। তাহলে 2 4 চলে, তাহলে এটা কী হবে 120, অ্যাকচুয়ালি 120 ফিট।
আর এদিকে এস ওয়াই যদি বের করি, এস ওয়াই কি যদি ইনিশিয়াল বেগ দেওয়া আছে 2 সেকেন্ড পর, তাহলে ইউটি হবে, ইউ ছিল তোমার ইউ সাইন আলফা, তাহলে কি 100 ইন্টু সাইন আলফা মানে 4/5 ইন্টু টি মানে কি 2 মাইনাস হাফ জি টি স্কোয়ার, যেহেতু ফুটে আছে তাহলে জি এর ভ্যালু হবে 32, টি স্কোয়ার মানে হবে 4, রাইট। তাহলে এখান থেকে যদি আমি বের করি তাহলে এখানে কি 20 অ্যান্ড 40 160 মাইনাস কি লেখা যায় এখান থেকে এটাকে কাটলে 16, রাইট। তাহলে 4 লং কি 64, তাহলে এখান থেকে যদি বিয়োগ করি 10 থেকে 4 গেলে 6, তাই 4 কে 7, 16 থেকে 7 গেলে কত 9, 96, এটা কি এটাও ফুট। তাহলে এখন যদি আমি এস দূরত্বটা বের করি তাহলে কি এস এক্স স্কোয়ার প্লাস কী হবে এস ওয়াই স্কোয়ার, রাইট। তাহলে এই দুটো যদি দিয়ে দিই, এই দুটোকে স্কোয়ার করলে কি এটাকে স্কোয়ার করলে তো 144 140 হয়, আর দুইটা জিরো চলে আসবে অবশ্যই। আর এখানে 96কে যদি করি 96 ইন্টু 96, তাহলে 6 4 36, 6 নং 54 আর 3 57 অ্যান্ড 6 নং 54, 6 নং 54 4 হাতে 5, 9 নং 81, 81 আর 5 কি 86, তাহলে যোগ করলে কি হবে 6 7 8 4 11, 5 আর 6 আর 12, 8 আর 9, 9216, তাহলে এটিকে 9216 এর রুট। আর এই দুটো যদি যোগ করি তাহলে 00441, এই দুটো যদি যোগ করে দিই তাহলে কি হবে এখানে 6 আসে, এখানে 1 আসে, 4 আর 2 6 হয়, 9 আর 4 13 আর 1 আর 2, তাহলে অ্যান্সার হবে কি 23616 এর রুট একক। তাহলে এত দূরত্ব ছিল 10 সেকেন্ডে। এই দিয়ে ম্যাথ শেষ হলো। এরপরে যদি বায়োলজির দিকে দেখি, এখানে বলছে মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিডের মধ্যে 5টি সাদৃশ্য লেখাও। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিডের মধ্যে সাদৃশ্য কী কী হয়? তো ফার্স্ট অফ অল এরা হয় যে কি দ্বিঝিল্লা আবরণ, তাই না, দ্বিস্তরী, দুইটাই দ্বিস্তরী। তারপরে আর কি বলা যায়, দ্বিস্তরী কি আবরণ, অ্যাকচুয়ালি দ্বিস্তরী বলতে আবরণই মিন করা যায়। এরপরে কি এদের দুজনের কি ডিএনএ থাকে, তারপরে দুজনের কি রাইবোজোম থাকে, রাইট, দুজনের নিজস্ব রাইবোজোম থাকে। অ্যান্ড তারপর কি এরা কি এরা দুজনের শক্তি রূপান্তর করে, রাইট। তাহলে মাইটোকন্ড্রিয়ার কি শক্তি রূপান্তরের কমন হচ্ছে, যদিও ডিফারেন্ট, একজন আরেকজনের অপোজিট হয়ে যায় অনেকটা, কিন্তু শক্তি রূপান্তর তো করে, তাহলে শক্তি রূপান্তরের পার্টটা মিল রাখা যায়। আরেকটা কি এরা একে অপরের কপি সৃষ্টি করতে পারে, বা কি বলা যায় প্রতিরূপ, রাইট। তাহলে একে অপরের প্রতিরূপ সৃষ্টি করতে পারে, এই যে ডিএনএগুলো আছে এগুলো ইউজ করে প্রতিরূপ সৃষ্টি। তো এই যে 5টা কমন জিনিস হয়ে গেল। এরপরে বলছে যে উদাহরণসহ পোয়েসি গোত্রের 4টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, উদাহরণসহ 4টি শনাক্তকারী বৈশিষ্ট্য কী লেখা যায়? পোয়েসি গোত্রের কি মূল অম্রবিন্যাস যদি বলি, অম্রবিন্যাস কী থাকে, মূলীয়, এটা তো আমাদের একবারে মুখস্থ, তাই না, এটা মুখস্থ থাকা উচিত। তাহলে অম্রবিন্যাস তো মূলীয় লেখাই যায়। তারপরে আর কি লেখা যায়, এর পরাগধানী কি, পরাগধানী সম্পর্কে কী জানি, সর্বমুখ, তাই না, তাহলে পরাগধানী সর্বমুখ, এরপরে আর কি লেখা যায়, পরাগধানী আছে, গর্ভাশয় নিয়ে কী লেখা যায়, গর্ভমুণ্ড কি পালকের নাই, রাইট। তাহলে গর্ভমুণ্ড পালকের নাই। আরেকটা কী লেখা যায়, গর্ভাশয় নিয়ে যদি বলি, গর্ভাশয় জানি আমি যে গর্ভাশয় কি এক প্রকোষ্ঠ বিশিষ্ট, রাইট। তাহলে কি গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট, ওকে। দেন তারপরে আর কি বলছে, এক্সাম্পল যেহেতু বলছে উদাহরণ যদি দিয়ে দিই, উদাহরণ তুমি বৈজ্ঞানিক নাম দিয়ে দিলে ভালো। উদাহরণ কি লেখা যায়, এটা তো সবচেয়ে কমন জিনিস, অরাইজা স্যাটিভা, রাইট। এটা যদি হয়, অ্যান্ড এই বাদে আরেকটা কি আছে, এই যে ভুট্টা দেওয়া যায়, জেএমএস, ওকে, জেএমএস। তো এই যদি দেওয়া যায়, এটা কি ধান, এটা কি ভুট্টা, রাইট, ওকে। তো এটা হয়ে গেল আমার এক্সাম্পল। তাহলে 2 নম্বরে কমপ্লিট। থার্ডে যদি দেখি কন্ড্রিক্সের আর অ্যাক্টিনোপটেরিজের শ্রেণীর মধ্যে 5টি পার্থক্য লেখো। আচ্ছা, এই 5টি পার্থক্য কী হয়, এখানে যদি কন্ড্রিক্সিক্স লিখি, আর এখানে যদি অ্যাক্টিনোপটেরিজি লিখি, তাহলে এদের মধ্যে কি আইসের গঠনেতে পার্থক্য হয়, তাই না। এই অ্যাক্টিসে তো হোমো সার্কেল হয়, আইস হয় হোমো, আর এটা কি আইস হবে কি হেটারো, তাহলে আইস হবে হেটারো সার্কেল, আইস, রাইট, এটা হবে আইস। এরপরে যদি আর কি বলি, এদের কি হয়, বহিজনন ঘটে, রাইট, বহিজনন, এটা কি অন্তর্জনন, বহিজনন, এটাকে অন্তর্জনন, ওকে। এইবার দিয়ে আর কি হয়, এটার এক্সাম্পল মনে আছে, এটার এক্সাম্পল হচ্ছে কি ইলিশ, অ্যান্ড তারপরে অ্যান্ড সো অন, আরও কী দেওয়া যায়, রুই লেখা যায়। তারপরে এটার কন্ড্রিক্সিক্সগুলো কি হয়েছে, হাঙর মাছ টাইপ, তাই না, তাহলে কি হাতুড়ে হাঙর, এটা দিলাম, এটা এক্সাম্পল। এই 3টা গেল। 5টি পার্থক্য যেহেতু বলছে 1 2 3, 3টা গেল। 4 নম্বরে কী লেখা যায়, 4 নম্বরে লেখা যায় যে
তোমার আর কি আছে, ওদের কি আইসগুলো নিয়ে তো বললাম, তাই না? আচ্ছা, যেটা আমি বললাম এটা লেজ ছিল অ্যাকচুয়ালি, তাই না? রাইট। আচ্ছা, হ্যাঁ, লেজ ছিল। আইস সম্পর্কে যদি বলি, এটা আইস না, এটা অ্যাকচুয়ালি লেজ। আইস কি বলা যায়? আইসটা বলা যায় এটা অ্যাকচুয়ালি প্লাকওয়েট, তাই না? এটার আইসটা প্লাকওয়েট, আর এটার আইসটা কী হয়? টিনওয়েট। আইসটা টিনওয়েট বাদে তো মনে হয় আরও অপশান আছে না? সাইক্লোয়েড সম্ভবত হওয়া উচিত। আচ্ছা, হ্যাঁ, এটার সাইক্লোয়েডই হওয়া উচিত মনে হয়, এটা সাইক্লোয়েড হতে পারে। ওকে, আর এর বাদে আরেকটা কী আছে? আর ইগুলা যে আছে, কাঁটাগুলো যে আছে, সম্পর্কে কী বলা যায়? কাঁটাগুলো সম্পর্কে বলা যায় যে এটা তো অস্থিময়, এটার কাঁটা তো টোটালি অস্থিময়। তাহলে এটা কী হবে? তরুণাস্থিময়। ওকে, তাহলে এটা হয়ে গেল তরুণাস্থিময়। ওকে, এই তো 5টা পার্থক্য কমপ্লিট। এই এক্সাম্পলটা পারলে সবার লাস্টে দেওয়া ভালো, এই এক্সাম্পলটা 5 নম্বরে দিয়ে দেওয়া ভালো। এটাকে অন্তঃজনন বা এটাকে নিষেকও বলা হয় অ্যাকচুয়ালি, এখানে নিষেক বলা ভালো, অন্তর্নিষেক, আর এটাকে কী বলে বলা যায়? বহির্নিষেক, রাইট? ওকে, এটা যদি হয়, এরপরে 4 নম্বর বলছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অবস্থিত করে। এটা কোথায়? অগ্নাশয়ে অবস্থিত, তাই না? অগ্নাশয়ের, ইনফ্যাক্ট অগ্নাশয়ের যে লোবিউলগুলো আছে, অগ্নাশয়ের লোবিউলের ফাঁকে, এটা সবচেয়ে অ্যাকুরেট হয়, লোবিউলের ফাঁকে। এরপরে বলছে যে এখান থেকে 4 ধরনের কোষ আছে, অ্যান্ড ওদের নিঃসৃত হরমোন। 4 ধরনের কোষ কী? আলফা কোষ। আলফা কোষ থেকে কী হরমোন নিঃসৃত হয়? আলফা কোণ থেকে তোমার নিঃসৃত হয় কি? গ্লুকাগন, রাইট? তাহলে আলফা থেকে গ্লুকাগন। অ্যান্ড তারপরে যদি 2 নম্বরে বিটা, আলফা বিটা, এগুলি তো হয়। আলফা বিটা থেকে কি? ইনসুলিন। সো কল্ড ইনসুলিন নিঃসৃত হয় আলফা থেকে, এই বিটা থেকে ইনসুলিন। এরপরে যদি 3তে বলি ডেল্টা যেটা, ডেল্টা থেকে কি উৎপন্ন হয়? সোমাটোস্ট্যাটিন, তাই না? সোমাটোস্ট্যাটিন। ওকে, আর যদি 4 নম্বরে বলি আরেকটা কি থাকে? পলিপেপটাইড কোষ, তাই না? পলিপেপটাইড বা কী বলা যায় এটাকে মনে হয় গামাও বলা যায়। ওকে, তাহলে এটা কী বলি? এটার নাম হচ্ছে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড, হরমোন নিঃসৃত হয় পলিপেপটাইড। ওকে, তাহলে এগুলো ছিল হরমোন, আর এগুলো ছিল কোষ, আর এটা হচ্ছে অ্যাড যেহেতু লোকেশন। ওকে, তো এটা একটু সাজিয়ে অ্যান্সার করলে হবে। তো আশা করি তোমাদের জন্য ভিডিওটি হেল্পফুল হয়েছে। আজকে ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ সবাইকে।